সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। গাজা একটি পূর্ণাঙ্গ স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে বাইডেন প্রশাসনের ক্রমাগত ব্যর্থতা এই সময়ের সবচেয়ে ভয়ঙ্কর এবং মারাত্মক কূটনৈতিক বিপর্যয়। বাইডেন গত 10 জুন একটি যুদ্ধবিরতির প্রস্তাব দেন। হামাস এর সাথে নীতিগতভাবে সম্মত হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদও এই প্রস্তাব সমর্থন করে। এরপরও অজানা কোনো এক কারণে যুদ্ধবিরতি হয়নি। উল্টো বাইডেন প্রশাসন ইসরায়েলকে আগের মতোই সহায়তা করে যাচ্ছে। বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনে। 1993 সালে মার্কিন পৃষ্ঠপোষকতায় অসলো চুক্তি স্বাক্ষর হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র নজিরবিহীনভাবে ইসরায়েলকে মদদ দিয়ে যাচ্ছে। মিত্র ইসরায়েলের সাথে কোনো কিছুই মন কষাকষি করতে চায়নি মার্কিন যুক্তরাষ্ট্র, যার পরিণতিতে আজকে দুই দেশের মধ্যকার এই রসায়ন। 2006 সালের একটি ঘটনার কথা বলা যায়। সে বছরের জুনে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের ইহুদি লবির প্রতিষ্ঠাতা জেরেমি সেগাল স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে গাজায় এসেছিলেন। তিনি সফর শেষে হামাস নেতা ইসমাইল হানিয়ার একটি চিঠি নিয়ে গাজা ত্যাগ করেন। হামাস তখন সবেমাত্র ক্ষমতায় এসেছে। গাজার মানুষ ফাতা নেতৃত্বাধীন ফিলিস্তিনি কর্তৃপক্ষের দুর্নীতিতে অতিষ্ঠ হয়ে হামাসকে বিপুল ভোটে জয়ী করে। হানিয়া ক্ষমতায় এসেই চরম মানবিক ও আর্থিক সংকটের মুখোমুখি হন। সাথে ছিল ইসরায়েলের দিক থেকে সামরিক চাপ এবং অবরোধের আশঙ্কা। জানা যায়, সেগালের কাছে দেয়া ওই চিঠিতে হানিয়া সমঝোতার একটি প্রস্তাব দিয়েছিলেন। হামাসের সনদে ইসরায়েলকে নির্মূল করার প্রতিশ্রুতি থাকার পরও প্রেসিডেন্ট জর্জ বুশের কাছে হানিয়ার দেয়া ওই চিঠিতে সমঝোতার বার্তা ছিল। চিঠিতে হানিয়া লিখেছেন, আমরা এই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিয়ে এতটাই উদ্বিগ্ন যে শান্তির জন্য 1967 সালের প্রস্তাবনার আলোকে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতিতে আমাদের কোনো আপত্তি নেই। প্রকৃতপক্ষে এই চিঠিটি ছিল হামাসের পক্ষ থেকে ইসরায়েলের স্বীকৃতির বহিঃপ্রকাশ। হানিয়া আরও বলেছিলেন, বর্তমানে যেভাবে চলছে সে পরিস্থিতি অব্যাহত থাকলে সমগ্র অঞ্চলে সহিংসতা এবং বিশৃঙ্খলা আরও বেড়ে যাবে। হামাস তখন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে মিলে একটা ঐক্যমতের সরকার প্রতিষ্ঠার চেষ্টাও করেছিল। হামাসকে যুক্তরাষ্ট্র বরাবরই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে গণ্য করে। সে হামাসের সাথেই যদি তারা আলোচনায় বসত তাহলে তা নজিরবিহীন একটি ঘটনা হতো। এর আগে পিএলও কিংবা দক্ষিণ আফ্রিকার নেলসন ম্যান্ডেলাকেও অনেকদিন সন্ত্রাসী তকমা দিয়েছে। এমনকি ইসরায়েলের স্বাধীনতার জন্য যে মিলিশিয়ারা কাজ করত 1948 সালের আগে তাদেরও ব্রিটিশ কর্তৃপক্ষ সন্ত্রাসী হিসেবে গণ্য করত। এই মিলিশিয়া সংগঠনের দুজন সদস্য ইৎজাক শামির এবং মেনাচেম বেগিন পরবর্তী সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সুতরাং হামাসের ক্ষেত্রেও এমন কিছু হওয়া অস্বাভাবিক কিছু ছিল না। ইসরায়েলের বেশ কয়েকটি নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা হামাসের সাথে মিলে কাজ করার বিষয়টি অনুমোদন দিয়েছিল। ইসরায়েলি সামরিক বাহিনীর গাজা বিভাগের সাবেক ব্রিগেডিয়ার জেনারেল এবং কমান্ডার সামুয়েল জাকাই ইসরায়েলকে চাপ দিয়েছিলেন যাতে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের অর্থনৈতিক দুর্দশা তৈরির পরিবর্তে বরং সেখানে উন্নতির চেষ্টা করে। তার মত ছিল, যদি গাজাবাসী কেবলই অর্থনৈতিক মন্দাবস্থার মধ্যেই পড়ে থাকে তাহলে পরিস্থিতি হয়তো নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, আর হামাসও বসে বসে সেই জনগণের দুর্ভোগ দেখে যাবে। ব্যাপারটা তেমন নাও হতে পারে। সামুয়েলের মতোই একই ধরনের প্রস্তাব মোসাদের একজন সাবেক পরিচালকও এফ্রেম হালভেও দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি বিশ্বাস করি এমন সুযোগ হামাসের হাতে চলে আসতে পারে যে তারা রাতারাতি শয়তানের ভূমিকা থেকে একদম পুরোদস্তুর যুক্তিসঙ্গত সংগঠনে পরিণত হয়ে যেতে পারে। তাই আমাদের উচিত সমস্যাকে আরও বেশি প্রকট না করে বরং সমাধানের চেষ্টা করা।
তবে হামাস আদৌ সমাধান চেয়েছিল কিনা তা নিশ্চিত নয়। প্রথমত, হানিয়ার চিঠির কোনো জবাব যুক্তরাষ্ট্র না দেয়ায় এটি কোনো পরিণতি লাভ করেনি। 2007 সালে যুক্তরাষ্ট্র গোপন কিছু কূটকৌশলের মাধ্যমে ফিলিস্তিনে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার চেষ্টা করে। হামাসকে ক্ষমতাচ্যুত করারও চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, যদিও তারা সফল হতে পারেনি। হামাস সেনারা ফিলিস্তিনের রাস্তায় মার্কিন সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের বেতনভুক্ত যোদ্ধাদের সাথে যুদ্ধ করেছিল। গাজার সেই যুদ্ধে হামাস জয়লাভ করেছিল। তখন থেকে তারা গাজায় এককভাবে শাসন পরিচালনা করে আসছে। অন্যদিকে ইসরায়েলও একের পর এক যুদ্ধ করে হামাসকে ধ্বংসের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। 2014 সালে ওবামা প্রশাসনও পূর্ববর্তী বুশ প্রশাসনের মতোই একই পথ অনুসরণ করে হামাসের সাথে আরেকটি চুক্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে। হামাস অবশ্য তখন পশ্চিম তীরের শাসক মহলের সাথে নতুন একটি ঐক্য আলোচনায় নিয়োজিত ছিল। অন্যদিকে ঠিক সেই মুহূর্তে ইসরায়েলও পশ্চিমা মহলের সাথে একটি চুক্তির দ্বারপ্রান্তে ছিল। হানিয়া প্রেসিডেন্ট বুশকে চিঠি দেওয়ার 8 বছর পর এসব তৎপরতা দেখা যায়। আমেরিকা এবং তার ইউরোপীয় মিত্ররা দীর্ঘকাল ধরে গাজার সহায়তা প্রাপ্তির বিনিময় হিসেবে অহিংসা, অতীত চুক্তির আনুগত্য এবং ইসরায়েলি স্বীকৃতি শীর্ষক 3টি শর্ত দিয়েছিল। তা মেনে নেওয়ারও একটি সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শান্তি প্রতিষ্ঠার সে পথে না গিয়ে মার্কিনিরা ফিলিস্তিনের রাজনৈতিক দলগুলোর মাঝে বিভাজন সৃষ্টির পায়তারা করে। স্টেট ডিপার্টমেন্টের একটি ক্যাবলে জানা যায়, ইসরায়েলের সামরিক গোয়েন্দা বিভাগের পরিচালক তেল আবিবে কর্মরত আমেরিকান রাষ্ট্রদূতকে বলেছিলেন হামাসের বিজয়ের কারণে ইসরায়েল গাজাকে একটি পৃথক শত্রু দেশ হিসেবে বিবেচনা করার সুযোগ দিয়েছে। আর ইসরায়েলি নীতি নির্ধারকেরা খুব বেশি খুশি হবেন যদি ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতা মাহমুদ আব্বাস পশ্চিম তীরে গাজা থেকে একদম পৃথক হয়ে একটি আলাদা শাসন ব্যবস্থা স্থাপন করেন। যুক্তরাষ্ট্র এতে সায় দেয়, ফলে পশ্চিম তীর মূলত গাজা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটি সার্বভৌম ফিলিস্তিনের কাঠামোর মধ্যে দুটি অঞ্চলের মধ্যে একটি করিডোর তৈরির যে স্বপ্ন ছিল তাও ভেস্তে যায়। মার্কিন যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে বিভাজিত করার ইসরায়েলের নীতিকে সমর্থন করে, যা ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণের স্বপ্নকে দুর্বল করে দিয়েছে এবং দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানকে অসম্ভব করে তুলেছে। 30 বছর আগে অসলো চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকে পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপনকারীর সংখ্যা 4 গুণ বেড়েছে। শত শত সামরিক চেকপয়েন্ট স্থাপন করা হয়েছে। 1 ডজনেরও বেশি ইহুদি বসতি এখন পূর্ব জেরুজালেমে অবস্থান করছে, অথচ এই পূর্ব জেরুজালেমকেই ফিলিস্তিনিরা এখনও নিজেদের রাজধানী বলে মনে করে। এই 3 দশকে পশ্চিম তীরে চলমান উপনিবেশের অবসান ঘটাতে ইসরায়েলকে জবাবদিহি করতে কোনো মার্কিন প্রেসিডেন্ট বাধ্য করেননি, উল্টো সামরিক সহায়তা দিয়ে গেছেন। এবার প্রথম দফায় গত 6 মে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতি প্রস্তাব অনুমোদনের পর দ্বিতীয় দফায় হামাস যুদ্ধবিরতির জন্য নীতিগতভাবে সম্মত হয়। জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে, হামাস গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও অবরোধ তুলে নেওয়ার নিশ্চয়তা চায়। হামাসের একজন সিনিয়র কর্মকর্তাও রয়টার্সকে বলেছেন যে প্রস্তাবে যেসব পরিবর্তনের কথা বলা হয়েছে সেগুলো আহামরি কোনো সংকট নয়। ইসমাইল হানিয়া দাবি করেছেন হামাস যুদ্ধবিরতি প্রস্তাবের সাথে নীতিগতভাবে একমত, কিন্তু ইসরায়েল বলছে হামাস নির্মূল না হওয়া পর্যন্ত তারা যুদ্ধ বন্ধ করবে না। তবে হামাসকে ধ্বংস করার জন্য এর আগেও ইসরায়েল বহুবার ঘোষণা দিয়েছিল, প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। ফিলিস্তিনিদের মধ্যে হামাসের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। হামাসকে নির্মূল করার অজুহাতে ইসরায়েলের অব্যাহত জেদ চলমান গণহত্যাকে বৈধতা দেওয়ার একটি চেষ্টা ছাড়া আর কিছুই নয়। আন্তর্জাতিক পরিসরে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা এখন তলানিতে এসে ঠেকেছে। শান্তি প্রক্রিয়ার সাফল্যের উপর গাজার 20 লাখেরও বেশি বেসামরিক নাগরিকের ভবিষ্যৎ নির্ভরশীল। কিন্তু বাইডেনের দল ডেমোক্রেটিক পার্টি নেতানিয়াহুকে মার্কিন কংগ্রেসে গণতন্ত্র রক্ষার জন্য ইসরায়েলি সরকারের দৃষ্টিভঙ্গি শীর্ষক আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছিল, যা নির্মম রসিকতা ছাড়া আর কিছুই নয়।
শুধুমাত্র ইসরায়েলকে নগ্নভাবে সমর্থন দিয়ে যাওয়ার জন্য বাইডেন প্রশাসন সব ধরনের নৈতিকতা ও রাজনৈতিক যুক্তি ছেড়ে দিতেও দ্বিধা করেনি। এই পরিস্থিতি খুব সহসা পাল্টাবে এমন কোনো লক্ষণ এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।